সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বেই আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমরা সকলেই খুব সুস্থ এবং সুন্দর জীবন চাই। সুস্থ এবং সুন্দর জীবন রাখতে হলে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটি হচ্ছে চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানা অর্থাৎ জ্ঞান অর্জন করা। দর্শক, আসুন আজকে আমরা পায়ুপথের ব্যথা অর্থাৎ অ্যানাল ফিশার সম্পর্কে ইন ডিটেলস জানি। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত গুণী একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই সেক্টরটি নিয়ে কাজ করছেন, এই সেক্টরটি নিয়ে গবেষণা করছেন, অনেক রোগীকে চিকিৎসা দিয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার এস.এম.এ ইরফান। চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। দর্শক, নিয়ে যাচ্ছে অতিথির কাছে, কিন্তু বলে যায় এই সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের আমাদের কাছ থেকে জানার থাকে বা কোনো পরামর্শ নেওয়ার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে যে নাম্বার আছে সেখানে সরাসরি ডায়াল করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ জি, খুব ভালো আছি স্যার। খুব সুন্দর একটা টপিক এবং আপনাকে পেয়ে গেছি, ভীষণ আনন্দিত আসলে এই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলতে পারবো। শুরুতেই স্যার আসতে চাই যে অ্যানাল ফিশার আসলে কি? ধন্যবাদ। আসলে পায়ুপথের যে ব্যথা, এটা যে খুব কমন একটি কমপ্লেইন বা সমস্যা। অলমোস্ট সবাই কোনো না কোনো সময় এই সমস্যায় ভোগ করেছেন। আচ্ছা, এখন পায়ুপথের ব্যথা কী জিনিস? পায়ুপথের ব্যথা অনেকগুলো কারণে হয়, তবে কমনেস্ট কজ ইজ অ্যানাল ফিশার। হ্যাঁ, সেই জন্য অ্যানাল ফিশারটাকে নিয়ে আজকে আলোচনা। অ্যানাল ফিশারটা কী? আপনি আমরা যখন আমাদের টয়লেট ব্যাগ আসে, আমরা টয়লেট করি, এটা পায়ুপথ একটা দরজা যেখানে রেকটামের মধ্যে মলটা জমা থাকে এবং ডিফিকেশন রিফ্লেক্স অর্থাৎ মলত্যাগের যে আর্জ বা ইচ্ছা হলে তখন টয়লেটে বসলে টয়লেটটা ওই পথ দিয়ে বের হয়। আচ্ছা। এখন এই দরজাটা সবসময় বন্ধ থাকে, যখন মলত্যাগের সময় এটা খোলে। এই যে খোলার এবং বন্ধার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে, অর্থাৎ ধরেন যদি পায়ুপথটা একটু সরু হয়ে যায়, মলটা আসতে পারে না, সে যখন প্রেসার দিয়ে পেশেন্টকে এটা বের করতে হয় তখন সেটা ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়াটাকে আমরা বলছি অ্যানাল ফিশার। যখন আপনার মলটা বের হতে পারে না, এটা ছিঁড়ে বের হয়ে যায়, কারণ তাকে তো বের হতে হবে। এটাই অ্যানাল ফিশার, মানে একটা ইনজুরি হয়ে যায়। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে একজন মানুষ কিভাবে বুঝবে যে আসলে তার অ্যানাল ফিশার হয়েছে, লক্ষণগুলো যদি বলতেন। আসলে এখানে বেশ কিছু রোগের ওভারল্যাপিং লক্ষণ আছে, তবু খুব কমন লক্ষণ হচ্ছে প্রাথমিক পর্যায়ে অ্যানাল ফিশারকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিশার এন্ড ক্রনিক অ্যানাল ফিশার। আচ্ছা। অ্যাকিউট অ্যানাল ফিশার যেটা, অর্থাৎ মানে যেটা প্রাথমিক যে শুরু হলো, এই সময়ে অধিকাংশ ক্ষেত্রে টয়লেটের পর খুব ভালো ছিলেন তিনি, তারপর হঠাৎ করেই তার হয়তো তীব্র ব্যথা শুরু হয়, অথবা খুব জ্বালা পোড়া। আচ্ছা। টয়লেটের পরে জ্বালা পোড়া, অথবা মনে হয় যেন ব্যথাটা কেউ পিন দিয়ে খোঁচাচ্ছে বা সেখানে মরিচ লাগিয়ে দিয়েছে, বা মনে হচ্ছে যেন সেখানে কিছু একটা কামড় দিচ্ছে, এই টাইপের ব্যথা হবে। ব্যথার সাথে আপনার অল্প করে রক্ত যেতে পারে, স্ট্রেকস অফ ব্লাড বলে আমরা, অর্থাৎ মলের সাথে লেগে রক্ত যেতে পারে। কখনো কখনো অনেক বেশি রক্ত যেতে পারে, কিন্তু সেটার সংখ্যা কম। আর এর সাথে আপনার পায়ুপথে একটা ভারী ভোঁতা ব্যথা, তারপর হচ্ছে চুলকানি ইত্যাদি হতে পারে। এই ব্যথার কারণে রোগী মলত্যাগ করতে ভয় পায়। আচ্ছা। যখন মলত্যাগ করে না, মলটা জমে যায়, সেটা আবার কঠিন হয়ে যায়, কোষ্ঠকাঠিন্যতা ডেভেলপ করে। পরবর্তী ডিফিকেশনে, পরবর্তীকালে যখন তিনি মলত্যাগ করবেন, তখন এই হার্ড স্টুলটা বের হওয়ার সময় আবার সেখানে ছিঁড়ে যায়। অর্থাৎ দিস ইজ এন ভিসিয়াস সাইকেল, বিষ চক্র আমরা বলি। অ্যানাল ফিশারের জন্য কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কোষ্ঠকাঠিন্যের জন্য অ্যানাল ফিশার হচ্ছে, এই প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকে। এটা হচ্ছে অ্যানাল ফিশার, অ্যাকিউট অ্যানাল ফিশার। কিছুদিন যখন যায়, ধরুন রুগী মনে করে যে তার ব্যথা হয়েছে, ব্যথার ওষুধ খায় বা দোকান থেকে ওষুধ খায়, বা কোষ্ঠকাঠিন্য হয়েছে, মল নরম করার জন্য মল নরমের বিভিন্ন ধরনের ওষুধ আছে, আপনি জানেন, অ্যাভোলাক বা মিল্ক অফ ম্যাগনেসিয়া ইত্যাদি ইত্যাদি খাবার দাবার নিজে বা আশেপাশে বা ইভেন জেনারেল ফিজিশিয়ানের কাছে গিয়ে এই ওষুধগুলো খাওয়ার পর নরম হলে তখন মলটা মোটামুটি চলে আসে। কিন্তু ওই যে ইনজুরি হয়েছে, ওখানে যে ছিঁড়ে গিয়েছে, ওইটা তখন হিল হয়। হিল হওয়ার পর গ্র্যাজুয়ালি, হিল হলে আপনি জানেন যে কোনো যখন হিল হয় সেখানে একটা স্ক্যারিং হয়, মানে টিস্যু জমে হিলটা হবে, তাই না? এই হিল হলে পায়ুপথটা কিন্তু একটু সরু হয়ে যায়।
পরবর্তীকালে কিন্তু তার দীর্ঘদিন যখন মলত্যাগ করার সময় তাকে প্রেসার দিয়ে টয়লেট করতে হয়, তখন ওটা একটু ছিলে দেয়, জ্বালা পোড়া, চুলকানি, তারপর হচ্ছে আপনার অস্বস্তি ভাব, ভারী ভারী ভাব এবং মলটা ভিতরে জমে থাকা, মল ক্লিয়ার না হওয়া, বারবার টয়লেটে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু ক্রনিক অ্যানাল ফিশারের লক্ষণ। দীর্ঘদিন যখন এই ক্রনিক অ্যানাল ফিশার এরকম থাকবে তখন কিন্তু পেটেও সমস্যা তৈরি হয়। দেখা যায় যে পায়ুপথের ব্যথাটা অত তীব্র হয় না, কিন্তু পেটের মধ্যে সবসময় নানা রকম গণ্ডগোল, খাওয়া দাওয়া করতে পারেন না, পেট ফেঁপে থাকে, ফুলে থাকে, গ্যাস ইত্যাদি, এই জাতীয় সমস্যাগুলো অ্যানাল ফিশারের। এর সাথে পায়ুপথে যখন ওটা ছিঁড়ে বের হয়ে আসে ওখানে একটা মাংসপিণ্ডের মতো তৈরি হয়, আমরা বলি এটাকে সেন্টিনেল পাইলস, অর্থাৎ এখানে একটা মাংসপিণ্ড থাকে। এই সমস্ত হচ্ছে ইন শর্ট অ্যানাল ফিশারের লক্ষণ আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আনট্রিটেড থাকলেও অ্যানাল ফিশারটা পরবর্তীতে আবার তাকে অনেক কষ্টের কারণ হয়ে যেতে অনেকগুলো পারে। জটিলতার কারণ আচ্ছা, পরবর্তীকালে। স্যার এবারে একটু আসতে চাই যে এই ধরনের অনেক পেশেন্ট আপনি রেগুলার বেসিসে দেখছেন, তো এদেরকে পেশেন্টদেরকে কিভাবে আপনি ডায়াগনোসিস করছেন? অ্যানাল ফিশার, বিশেষ করে যে অ্যাকিউট অ্যানাল ফিশার, এটা ডায়াগনোসিস করা খুবই সহজ। অর্থাৎ বেসিক্যালি টিপিক্যালি হিস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। রুগী যে টিপিক্যাল হিস্ট্রিটা দিবে, তার আগে ছিল হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য হলো, তীব্র পায়ে ব্যথা হলো, রক্ত গেল, এই যে হিস্ট্রির সিনারিও, এটাতে মোটামুটিভাবে 90% ক্ষেত্রে কনফার্ম করা যায়। এই সাথে আমরা পায়ুপথটা একটু পরীক্ষা করি। এখানে পরীক্ষা করার ব্যাপারে আমাদেরকে খুব বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ অত্যন্ত ব্যথাযুক্ত একটি জায়গা, সেখানে সেন্সিটিভ জায়গা, কারণ ওখানে মানে পায়ুপথে হাইয়েস্ট নার্ভ এন্ডিং কিন্তু শরীরের মধ্যে আছে, যে জায়গাগুলো তার মধ্যে এটা একটা। তো এখানে যখন আমরা যে কনভেনশনাল পরীক্ষা যেগুলো, যেমন ধরেন প্রক্টোস্কোপি, একটা যন্ত্র দেন, এটা কিন্তু করা সম্ভব না। করতে গেলে তিনি তীব্র ব্যথা পাবেন, ব্লিডিং হতে পারে। আমরা শুধুমাত্র পায়ুপথটা একটু ইয়ে করে দেখি, এক্সামিন করে দেখি বাইরে থেকে, তাতে কিন্তু সেখানে অ্যানাল ফিশারটা দেখা যায়, অর্থাৎ যেখানে টিয়ারিং হয়েছে এটা কিন্তু দৃশ্যমান হয়। সেন্টিনেল পাইলস যেটা বললাম, যে বাইরে একটা সেন্টিনেল মানে কিন্তু প্রহরী, অর্থাৎ পাইলসটা বের হয়ে ওইটাকে কিন্তু পায়ুপথটাকে আর যাতে না ছিঁড়ে সেই জন্য সে ওখানে চাপ দিয়ে রাখে। তো সুতরাং ওইটা দেখা যায় পায়ুপথটা একটু পাকার্ড বলে আমরা, কুচকে থাকে, চেপে থাকে। পায়ুপথের টোন যেটা মানে প্রেশার, ওইটা কিন্তু হাই হয়ে যায়, বেশি হয়ে যায়, কারণ সে চিপে থাকে। এইগুলা দেখলে কিন্তু আমরা অ্যাকিউট অ্যানাল ফিশার ডায়াগনোসিস করতে পারি। ক্রনিক অ্যানাল ফিশারে প্রক্টোস্কোপি করা যায়, কিন্তু অনেক সময় প্রক্টোস্কোপি ঢুকবে না, পায়ুপথটা এত শুরু হয়ে যায় যে প্রক্টোস্কোপ ঢুকে না, ঢুকাতেই কষ্ট হয় যায় না। পায়ুপথ ইজ ভেরি ন্যারোড, টোন অফ অ্যানাল ক্যানাল ইজ ভেরি হাই। তারপর হচ্ছে সেন্টিনেল পাইলস বললাম, যেটা বাইরে, এগুলো অনেকগুলো এক বা একাধিক থাকতে পারে। আর হচ্ছে আপনার ভিতরে যখন আমরা এক্সামিন করব, তখন সেখানে বিভিন্ন ধরনের পেপিলা বা ওই যে হিল্ড আলসার, ছিঁড়ে গেছে, ক্রনিক আলসার যেরকম হয় আর কি, সেই আলসারগুলো দেখা যাবে। তো সেগুলো দেখলে ইনস্ট্যান্টানিয়াসলি খুব বড়সড় পরীক্ষা করতে হয় না, আমরা চেম্বারে কিন্তু এটা ডায়াগনোস করি। তারপরে পেশেন্টদের আসলে ভয় পাওয়ার কোনো কারণে তেমন কোনো জটিল ইনভেস্টিগেশনে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, বিন্দুমাত্র কোনো জটিল ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। চেম্বারে আমরা আপনার ক্লিনিক্যালি ডায়াগনোস করে ফেলতে পারি। স্যার, এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে, আমার দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সবসময় দর্শকরা কনফিউজ থাকে যে পায়ুপথে নানা ধরনের সমস্যা আসলে কোন ডাক্তারের কাছে যাব। দেশে তো অনেক ডাক্তার আছে, কাদের কাছে আসলে গেলে সবচাইতে প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা হবে? আসলে মানে ক্রনিক অ্যানাল ফিশার যেটা হয়, এটার ক্ষেত্রে যে খুব বেশি যে সমস্যাটা হয়, যে এই রোগীগুলো পায়ুপথের চেয়ে পেটের সমস্যা নিয়ে অনেক সময় বেশি প্রেজেন্ট করে। আচ্ছা, পেটের সমস্যা, প্রবলেম, গ্যাস্ট্রিকের ভাব, বদহজমের ভাব, ডিসেন্ট্রি, মিউকাস যাওয়া ইত্যাদি ইত্যাদি। তো এই রোগীগুলা অনেক সময় আমি দেখেছি 10 বছর 15 বছর ভুগছেন, মেডিসিনের ডাক্তার বা গ্যাস্ট্রোন্টোলজির কাছে ঘুরছেন, তারা বিভিন্ন ধরনের অ্যাসিডের বা ইভেন আইভিএস মনে করে আইভিএসের চিকিৎসা, এইসব চিকিৎসা দিচ্ছেন, কিন্তু রোগী ভালো হচ্ছে না, কারণ সমস্যাটা তো পায়ুপথে। এখন এটা ওই ডাক্তার সাহেবেরও দোষ নয়, কারণ তিনি তো পেটের সমস্যা পাচ্ছেন, পেটের সমস্যার চিকিৎসা করছেন, কিন্তু প্রবলেম ইজ অ্যাসোসিয়েটেড প্রবলেম, কিন্তু প্রবলেম ইজ ইন অ্যানাল ক্যানাল, পায়ুপথে। তো সুতরাং পায়ুপথে যখন কোনো সমস্যা হয়, বিশেষ করে মলত্যাগের সমস্যা হয়, ক্রনিক অ্যানাল ফিশারে এই সমস্যাটাই বেশি হয়, মলত্যাগের সমস্যা হয়, ক্লিয়ার হয় না, প্রেশার দিয়ে করতে হয়, টয়লেটে গিয়ে তারা বসে থাকেন, পায়ুপথে জ্বালা পোড়া করে, চুলকানি হয়, এইসব ক্ষেত্রে। এবং অ্যাকিউট অ্যানাল ফিশার তো বটেই, সেখানে তো পায়ুপথে ব্যথা হচ্ছে, পায়ুপথের ব্যথায় পায়ুপথের ডাক্তারের কাছে যেতে হবে।
পায়ুপথের সমস্যায় পায়ুপথের আচ্ছা। ডাক্তার হচ্ছে কোলোরেক্টাল সার্জন, ঠিক আছে? তো সুতরাং দ্য বেস্ট পারসন ইজ কোলোরেক্টাল সার্জন ফর টু ট্রিট দিস পেশেন্ট। আচ্ছা। আর যদি কোলোরেক্টাল সার্জন কোথাও না থেকে থাকেন তাহলে একজন কম্পিটেন্ট জেনারেল সার্জন, অর্থাৎ জেনারেল সার্জন যিনি এই রোগের অভিজ্ঞ, তার কাছে যেতে হবে। এর বাইরে অন্য ডাক্তারের কাছে গেলে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা আছে, মানে একটা ভুল রাস্তায় সে জি, হাঁটবে জি, আর কি। জি। সেক্ষেত্রে দর্শক আমাদের দেশে তো রোগীরা ধরেন কবিরাজ থেকে শুরু করে হোমিওপ্যাথি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্যার চিকিৎসা এখানেও করতে একটা হয়। জানার বিষয় আছে, অনেক সময় আমরা বিজ্ঞাপনে প্রলোভন দেখি, অনেক ধরনের বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় Right, দেখি যে right. অপারেশন ছাড়া খুব Right, অল্প জি, সময়ের জি। মধ্যে সেটাই। অ্যানাল ফিশার, পাইলস এগুলো ট্রিটমেন্ট জি, করা হচ্ছে, করা আসলে এগুলো কতটুকু যৌক্তিক? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পায়ুপথের রোগ বা পায়ুপথের সমস্যা নিয়ে কথা বলা মানুষ ইদানিং শুরু করেছে। আগের দিনে মানে আচ্ছা। খুব রিসেন্ট আগেও মানুষ এটাকে খুব লজ্জাজনক ব্যাপার মনে করত বা গোপন রোগ মনে করত। এরকম কিছু মিথ বা প্রচলিত ধারণা জনগণের মধ্যে আছে। ইভেন দেখা গেল যে আমার কাছে যে রুগী আসে যে মা 20 বছর ধরে সমস্যায় ভুগছে, তিনি কোনোদিন ডাক্তারের কাছে যান না, এই কষ্ট ভোগ করছেন। পরে হয়তো মেয়ে বা ছেলে খেয়াল করলো যে তার মায়ের এই কষ্ট, মা ছেলে বা মেয়ে নিয়ে আসছে, কারণ মা লজ্জা করে কোনোদিন কাউকে বলেননি পর্যন্ত যে তার এত রক্ত। তিনি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টয়লেটে বসে থাকেন, টয়লেট ক্লিয়ার হয় না, টয়লেট থেকে এসে ব্যথায় বিছানায় শুয়ে থাকেন, এগুলো খেয়াল করে ছেলে বা মেয়ে নিয়ে আসছে। কতটা প্যাথেটিক একটা প্যাথেটিক। সুতরাং এখন আমরা যেটা বলি যে পায়ুপথ শরীরের অন্য অঙ্গের মতোই একটি অঙ্গ, ইট ইজ এন এসেনশিয়াল পার্ট অফ বডি, এটা ছাড়া কারো পক্ষে চলা সম্ভব না। সুতরাং এটারও টেক কেয়ার অন্য অঙ্গের মতোই করতে হবে। শরীরের যদি কিডনির, হার্টের, চোখের সমস্যা হয়, যেমন ডাক্তারের কাছে যেতে হয়, পায়ুপথের সমস্যার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে এবং উপযুক্ত চিকিৎসকের কাছে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, যেহেতু লজ্জা পায়, ভয় পায়, সংকোচ বোধ করে, তখন তারা করে কি রাস্তাঘাটে যে সাইনবোর্ড দেখে যে বিনা অপারেশনে চিকিৎসা, গোপনে চুট করে গিয়ে ওখানে হয়তো চিকিৎসাটা নিয়ে ভালো হয়ে গেলে তো ভালো হয়ে গেলাম, এই জাতীয় একটা মনোবৃত্তি নিয়ে এইসব জায়গায় রুগীরা যান, এক্সপেরিমেন্ট পারপাসে শুরু করে। কিন্তু এরা তো আসলে চিকিৎসক না, আচ্ছা। এরা তো চিকিৎসক না। আপনি যখন রাস্তাঘাটে যাদের দেখেন তারা কি চিকিৎসক? না। তারা চিকিৎসক না। তো সুতরাং তারা কখনোই চিকিৎসা করতে পারবে না। এবং পায়ুপথের মতো জটিল একটা জায়গার চিকিৎসা তারা যখন করে, তখন আসলে রুগীর সর্বনাশ করে দেয়। স্যার চিকিৎসাতে ডিটেলস আসবো, একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলেই কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাবিনা ইয়াসমিন, জি শুনতে পাচ্ছি, বয়স 42। বলুন। আমার 2বার লঙ্গু আর বেন্ডিং অপারেশন হয়েছে, তারপরও পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়। গত বছর ঢাকায় ফজলুল হক স্যারকে দেখাইছিলাম, উনি ক্লোনোস্কোপি করাইছিল, ক্লোনোস্কোপি ভালো আছে, তবে পাইলসের সমস্যা আছে। আবার লঙ্গু অপারেশনের জন্য আমাকে সাজেস্ট করে, আমি ভয় পাচ্ছিলাম। এখনো কিন্তু প্রচুর পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, কিছুদিন ভালো থাকি আর কিছুদিন প্রচুর রক্ত যাচ্ছে। কোষ্ঠকাঠিন্য আছে আপনার? মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয়। ঠিক আছে দর্শক, এখন আমার ডাক্তার সাহেবের সাথে আমার প্রশ্ন, আচ্ছা পাইলসের থেকে কোনো কি ক্যান্সার হতে পারে? এই জন্য একটু ভয় লাগতেছে, কেন এত বেশি ব্লিডিং হচ্ছে পায়খানা রাস্তা দিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার এখন জন্য কি আবার আপনাকে অপারেশন করা লাগবে? ঠিক আছে, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনি করেছেন স্যার। উনি একটা জটিল সিচুয়েশনের কথা বলেছেন, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবার খুব অরিট সবাই থাকে যে পাইলস থেকে ক্যান্সার হবে কিনা, উনিও সেই প্রশ্নে আছেন। সেইটা উত্তর হচ্ছে না, পাইলস থেকে ক্যান্সার হবে না। আচ্ছা, ওনার রক্ত যাচ্ছে, এটা ক্যান্সার থেকেও হতে পারে, কিন্তু ওনার ক্ষেত্রে সেটা ক্যান্সার নাই। সেটার কারণ হচ্ছে আমরা ক্যান্সার ডায়াগনোস করি একটা পরীক্ষার মাধ্যমে, সেটার নাম কোলোনোস্কোপি। ওনার কোলোনোস্কোপি করা হয়েছে, সেই কোলোনোস্কোপিতে ডাক্তার সাহেব বলছেন তার ওই রোগ নাই। তো সুতরাং তাকে এই ব্যাপারে তিনি নিশ্চিত হতে পারেন বা তিনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন যে তার ক্যান্সার নাই। তার এখন ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে, আমি যেটা সবসময় বলি যে পায়ুপথের রোগ আসলে আমরা দেখেছি যে মাল্টি ডিজিজ, অর্থাৎ একটা রোগ থাকে না। ওনার একবার পাইলসের অপারেশন করিয়েছেন উনি, কোনো একজন ডাক্তার সাহেব করেছেন, তারপর তার আবার ব্লাড যাচ্ছে এখন। এর কারণ হচ্ছে সাধারণত পাইলসের সাথে এই অ্যানাল ফিশারটা থাকে, অর্থাৎ পায়ুপথ সংকুচিত থাকে। যদি পায়ুপথ সংকুচিত থাকে, পাইলসের অপারেশন করে কিন্তু কোনো লাভ হবে না, ওনার আবার হবে।
এই কমপ্লেনটা আমরা খুব পাই যে আমার অপারেশন হয়েছিল আবার হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে এইখানকার কমপ্লিট ট্রিটমেন্ট না দিলে কিন্তু প্রবলেমগুলো যাবে না। একটা ট্রিটেড হচ্ছে বাট আরেকটা ডিজিজ থেকে যাচ্ছে। তো ওনার থেকে গিয়েছিল সম্ভবত, থেকে যাওয়ার কারণে পরবর্তীকালে ওনার কোষ্ঠকাঠিন্য কন্টিনিউ করেছে, প্রেসার দিয়ে টয়লেট করতে হয়েছে এবং পাইলসগুলো আবার রিকার করেছে। এটা পাইলস হওয়ার সম্ভাবনাই বেশি ওনার যে কাহিনী, এটার সাথে পায়ুপত্র সংকুচিত আছে অথবা অ্যানাল ফিশার বা এগুলো। এখন ওনার আবার অপারেশন লাগবে কিনা সেটা না দেখে বলা যাবে না, তবে উনি একেবারেই ভয় শূন্য থাকবেন যে অপারেশন করলে ওনার ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, তার মানে একজন যোগ্য চিকিৎসকের প্রয়োজন আছে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, যেহেতু চিকিৎসা নিয়ে এত কথা, একজন আমরা দর্শকও পেলাম, চিকিৎসার পরেও ভালো হচ্ছেন না, চিকিৎসা নিয়ে কনফিউশন, সবকিছু মিলে চিকিৎসাটা একটু ডিটেলস জানতে চাই। ধন্যবাদ। অ্যানাল ফিশারের চিকিৎসা একদম প্রাথমিক পর্যায়ে যখন অ্যাকিউট অ্যানাল ফিশার অবস্থায় আসে, তখন বেসিক্যালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা করি। ওষুধ দিয়ে চিকিৎসা কি, প্রথম হচ্ছে ওনার মলটাকে নরম করতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, সেই জন্য ওষুধ দেওয়া হয়। বায়ুপথে ব্যবহারের জন্য কিছু মলম টাইপের ওষুধ দেওয়া হয়, তার মধ্যে কিছু স্টেরয়েড যেমন ধরেন এনোস্টেট এগুলো দেওয়া হয়, আর সাথে কিছু অ্যানালজেসিক ব্যথার লোকাল অ্যানেস্থেটিক যেমন ধরেন জেসোকেন জেলি ইত্যাদি। হ্যাঁ, কেউ কেউ কিছু নাইট্রোগ্লিসারিন টাইপের মলম ইউজ করেন বা অ্যাডভাইস আছে, আমি করি না, কারণ এটা খুব বেশি হেডেক করে, মাথা ব্যথা করে, আদার কমপ্লিকেশন বেশি। ওগুলো ওই জায়গায় সার্কুলেশন বাড়িয়ে বা যখন ব্যথা কমে যায়, পায়খানাটা নরম হয়, তখন ন্যাচারালি ওই আলসার যেটা ক্ষত হয়েছে বা ছিঁড়ে গেছে বললাম, ওটা হিল হয়ে যায়। আপনি জানেন যে কোনো জায়গায় কেটে গেলে যেরকম হিল হয়ে যায়, এখানে হিল হয়ে যায়। এটা হিল হয়ে যায় খুব প্রাথমিক পর্যায়ে, যদি এরকম হয় এভাবে হিল হয়ে যাবে। প্রবলেম হচ্ছে যে হিল হয়ে গেলেও পরবর্তীকালে কিন্তু তার ক্রনিক অ্যানাল ফিশার হওয়ার চান্স থেকে যায়, কারণ হিল হলে পাইপটা একটু চেপে যায় বা শুরু হয়ে যায়। যখন শুরু হয়ে যাবে তখন মল ত্যাগ করতে গেলে তাকে প্রেসার দিতে হয়, প্রেসার দিতে গেলে ওটা আবার ছিঁড়ে যেতে পারে, ক্রনিক অ্যানাল ফিশার ডেভেলপ করতে হবে। অথবা এই রিপিটেডলি যদি অ্যাকিউট অ্যানাল ফিশার হতে থাকে, একবার ছিল ভালো হলো আবার ছিল, তখন কিন্তু ক্রনিক অ্যানাল ফিশার হয়। ক্রনিক অ্যানাল ফিশারের বিশেষ করে এই রোগটা হয় ইয়াং বয়সে, অর্থাৎ অ্যানাল ফিশারটা হয় একটু ইয়াং বয়সে, ধরেন 18 থেকে 30-35 এই বয়সটাতে। ইয়াং এজটাতে কেন হচ্ছে? ইয়াং এজটাতে হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের মাসেল স্ট্রেংথ এটা এই সময়ে সবচেয়ে বেশি থাকে, আর কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্সও এই সময়ে বেশি, অর্থাৎ ধরেন খাবার দাওয়ার, চাকরি বাকরি, পেশাগত কারণে আমরা ব্যস্ত থাকি, যার ফলে মলত্যাগের ব্যাপারটা সবসময় রেগুলার হয় না, যার ফলে এই দুটো কারণে এই বয়সে সবচেয়ে বেশি হয়। যদি অ্যানাল ন্যারোয়িং থাকে এবং তাহলে কিন্তু আপনার সে মলত্যাগ করতে প্রেশার দিতেই হবে, বিভিন্ন সময় দিতে হলে তার সেখানে ক্রনিক অ্যানাল ফিশারের যে সিমটম বা আদার সিমটম, পেটের সিমটম যেগুলো আপনাকে বললাম, সেগুলো হতে হবে। এই ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অপারেশন। আচ্ছা, অপারেশনের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই একদম, কারণ আমরা যে অপারেশনটা করি সেই অপারেশনটা একেবারেই খুবই ছোট্ট একটা অপারেশন। আপনার ছোট্ট একটা একদম মাইক্রো ইনসিশন বলি আমি করি, ছোট্ট একটা ধরেন কয়েক মিলিমিটার, মানে 1 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ সাইজের একটা ইনসিশন দিয়ে একটা ছোট্ট মেশিন ঢুকিয়ে, একেবারে মাইক্রো ইনসিশন দিয়ে ওই পায়ুপথের পাশে ঢুকিয়ে, যে এখানে যে অপারেশনটা করতে হয় ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, যেটা দরজার যে একটা অংশ, ওইটা কেটে দিলে পায়ুপথটা যখন রিল্যাক্স করে যায়, বড় হয়ে যায়, তখন আস্তে আস্তে অ্যানাল ফিশারটা ভালো হয়ে যায়। কারণ যখন তার মলত্যাগটা স্বাভাবিক হয়ে যাবে, সেখানে কোনো প্রেশার লাগবে না, স্ট্রেন পড়বে না, তখন অটোমেটিক্যালি সেটা ভালো হয়ে যাবে। এখন আপনার অনেকে ভয় পান যে পায়ুপথের অপারেশন হলে অনেক দিন ভালো হবে না, ব্যথা হবে। আসলে আমরা যে প্রক্রিয়ায় এখন অপারেশন করছি সেটা একেবারেই আধুনিক। সেখানে একদিনে রুগীদেরকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি 24 ঘন্টার মধ্যে, এরপর তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন, 2 দিনের মধ্যে তিনি অফিস আদালত করছেন। অনেকে বিদেশ থেকে এসে আমাদের কাছে অপারেশন করেন, মধ্যপ্রাচ্য থেকে, তারা 3-4 দিন, 1 সপ্তাহের মধ্যেই চলে যাচ্ছেন। কিছুদিন আগে একজন কি বলে বিমান বাহিনীর অফিসের উচ্চপদস্থ অফিসারের অপারেশন করেছে, তিনি 3 দিনের মধ্যে তার বিমান চালিয়েছেন। তাদের খুব বিজি, বিমান চালিয়েছেন তিনি, বিমান চালিয়ে উনি বাইরে ট্রেনিংয়ে গেছেন। তো সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, যদিও নাম অপারেশন, আসলে একেবারে ছোট্ট একটা বিষয়। এই অপারেশনের
পর তিনি স্বাভাবিকভাবেই খুব সব কিছু স্বাভাবিক খাওয়া দাওয়া থেকে শুরু করে, বহু রুগী আছে যারা বহু বছর মাংস খাননি, আমি বলি যে আজকে থেকে আপনি মাংস খাবেন, কারণ আপনার একটা হিলিংয়ের জন্য মাংসের প্রয়োজন আছে। তো সুতরাং এটা নিয়ে ওই অপারেশন নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, দ্রুত অপারেশন নেবেন, তিনি ভালো হবেন। অপারেশন না নিলে যে প্রবলেম আস্তে আস্তে পেটের সমস্যা তৈরি হয়, কারণ পায়ুপথের সমস্যা থেকে পেটের সমস্যা, পেটের গন্ডগোল শুরু হয়, মলটা বা খাবারটা সেখানে হজম হয় না, বদ্ধজমে গ্যাস হয় ইত্যাদি নানা। মানে সব ধরনেরই তো একটা শরীরের মধ্যে বিক্রিয়া শুরু হয়ে যায়, যখন স্টুল ঠিকমতো পাস না হয় তখন তো আরো অনেক কমপ্লিকেশন ক্রিয়েট হয়ে যায়। স্যার, তারপরে আমরা যেটা বুঝলাম, একটা বিষয় একটু আসতে চাই যে অনেকে মনে করেন যে সার্জনদের কাছে যাব না, সার্জনদের কাছে গেলেই মনে হয় চিকিৎসা সার্জারি, কিন্তু আপনি বললেন যে অ্যাকিউটের ক্ষেত্রে আপনারা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছেন। আসলে আপনারা যখন প্রয়োজন মনে করেন তখনই সার্জারিটা সাজেস্ট করছেন? যখন রোগীর জন্য বেস্ট ট্রিটমেন্ট যেটা আমরা সবসময় সেটাই দিব, আর যেটা বেস্ট ট্রিটমেন্ট নয় সেটা অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেও রোগীর জন্য সেটা ক্ষতি ছাড়া ভালো হবে না। তো সুতরাং সেটা কনজারভেটিভ হোক আর সার্জারি হোক, উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে উপযুক্ত চিকিৎসা নেওয়াটাই হবে সবচেয়ে ভালো। সেজন্য একজন এই বিষয়ে একজন অবশ্যই, আবারও দর্শকদেরকে বলতে চাই, একজন কোলোরেক্টাল সার্জনকেই দেখাতে হবে, কারণ তিনিই সঠিক পথ দেখাতে পারবেন। স্যার, এবার একটু আসতে চাই অপচিকিৎসা। অনেক ধরনের অপচিকিৎসা, হয়তো আপনারাও এরকম রেফার্ড পেশেন্ট পাচ্ছেন যারা অনেক কিছু পেরিয়ে এসে আপনাদের কাছে আসছে, এই বিষয়টা নিয়ে কি আসলে বাংলাদেশে অপচিকিৎসার একটা বিশাল বিষয় আছে, কারণ একটু আগেই বলেছি যে রোগীরা সহজে চিকিৎসকের কাছে আসতে চান না। এই দুটো কারণে, একটা হচ্ছে যে ভয়, আপনি বললেন যে অপারেশন করে দিবে, আর দ্বিতীয় ভয় হচ্ছে যে লোক লজ্জা বা ভয়, যে ওদের কাছে গিয়ে যদি চিকিৎসা নিয়ে চট করে ভালো হয়ে যেতে পারি, এটা একটা বিষয়। এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে তারা কি চিকিৎসা করে, তারা অ্যাকচুয়ালি অ্যানাল ফিশারের কোনো চিকিৎসা করতে পারে না। তারা যেটা চিকিৎসা করে, সবসময় দেখবেন পাইলস চিকিৎসালয় পাইলসের চিকিৎসা করে। পাইলসের চিকিৎসা যখন অ্যানাল ফিশারে কেউ করবে, যে ডাক্তার হোক, আমি হই আর যে হোক, তাহলে এটা রুগীর কিন্তু লাইফ হেল হয়ে যাবে। ঠিক আছে, কারণ এক রোগের চিকিৎসা যদি আপনি, একজনের প্রেশার হয়েছে তার চিকিৎসা না করে যদি আপনি অ্যাজমার চিকিৎসা দেন, প্রেশারে মারা যাবে, একই রকম অবস্থা এখানেও সেম। তারা কি করে, যে পাইলসের চিকিৎসা দ্বারা যেটা করে আমরা দেখেছি, সেটা হচ্ছে সেখানে এক ধরনের করোসিভ এজেন্ট, অ্যাসিড জাতীয় পদার্থ দেয়, যে পাইলসে যে ব্লিডিং হয়, ব্লিডিং ভেসেলগুলোকে বন্ধ করার জন্য। ওতে ব্লিডিং বন্ধ হয়ে যায়। অ্যানাল ফিশারের ক্ষেত্রে যদি ওই চিকিৎসাটা করে, তাহলে পাইপটটা আরও স্কার্ড হয়ে যাবে, আরও হার্ড হয়ে যাবে, আরও শক্ত হয়ে যাবে, পাইপট আর ওপেনই করবে না, টয়লেটই করতে পারবে না রুগী। হ্যাঁ, পাইপট অনেক সময় আমরা দেখেছি একেবারে পিন হোল, একেবারে ন্যারো হয়ে গেছে, সেই রুগী পাতলা করার ওষুধ খেয়ে খেয়ে চিকন করে সারাদিন আস্তে আস্তে অল্প করে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একদম সময় নেই, অন্যদিন আরো ডিটেইলস এই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেক ব্যস্ততার মাঝে স্টুডিওতে সময় দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে, বৈশাখী টিভিকে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই রোগের খুব ভালো চিকিৎসা বাংলাদেশেই আছে এবং খুব সহজে আছে, খুব এটার জন্য হাসপাতালে দীর্ঘদিন থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই চিকিৎসা উপযুক্ত চিকিৎসকের কাছে নিয়ে ভালো থাকাই উচিত, অপচিকিৎসকের কাছে নয়। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বৈশাখী টিভির সাথে থাকবেন। খোদা হাফেজ।